নমস্কার, শুরু করছি অ্যাডামাস ইউনিভার্সিটি নিবেদিত রবিবারের ক্যাম্পাস। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ক্যারিয়ারের প্রস্তুতি মানে বুঝতে পাচ্ছেন যে ক্যারিয়ার সংক্রান্ত নানান প্রশ্ন, নানান সমস্যা এই মুহূর্তে আপনাদের মধ্যে হয়তো আছে। সেই সকল সমস্যার সমাধান নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর সুমিত রায়। স্বাগত জানাচ্ছি জি 24 ঘন্টায়। এইটা একটা খুব টাফ টাইম। এই মুহূর্তে দাঁড়িয়ে 12 এর এক্সাম শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে। এই মুহূর্তে ক্যারিয়ারে কি কি করা উচিত, এরপর কি করা উচিত, কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, এটা একটা বাবা মায়েদের মধ্যে বড় প্রশ্ন, স্টুডেন্টের নিজেরও প্রশ্ন আছে। এই সময় দাঁড়িয়ে কি করা উচিত? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জীবনের একটা কঠিনতম এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে ক্লাস 12 পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা, বিশেষত এ রাজ্যের ছেলেমেয়েরা। এ প্রসঙ্গে আমি বলবো যে গত 10 বছরের মধ্যে যেভাবে পড়াশোনার বিভিন্ন ক্ষেত্র পরিবর্তন হয়ে গেছে এবং বিশ্বব্যাপী এবং ভারতবর্ষের কর্মপ্রার্থীদের যে যে যোগ্যতা সম্পূর্ণ হলে পরে সহজে চাকরি পাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু একটা গবেষণার মতো বিষয়বস্তু। কিন্তু তাই আমি বলবো যে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আলোচনায় অংশগ্রহণ করা দরকার এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় রোববার বা শনিবার, সেখানে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের যাওয়া উচিত। কিন্তু তাহলে বোঝা যাবে যে নতুন নতুন যে ক্যারিয়ারের প্রশ্ন আসছে সে তার পরামর্শ নেওয়া এবং সেখানে কতটা ওপেনিং রয়েছে। কারণ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভাবনা আমাদের ছিল যে শুধু ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, শুধু ডাক্তারি পড়তে হবে, কিন্তু আজকে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং তো পড়তেই হবে, কারণ সারা ভারতবর্ষ ব্যাপী এবং সারা দেশেই তার একটা চাহিদা আছে। এখন কত সংখ্যক ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়বে বা কত সংখ্যক ছেলেমেয়েরা ডাক্তারি পড়বে, তার সাথে সাথে এগিয়ে এসছে অনেকগুলো পেশা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যাল, মাস কমিউনিকেশন বা মিডিয়া সায়েন্স, সঙ্গে এসছে হচ্ছে ম্যানেজমেন্ট, সঙ্গে এসছে ভীষণভাবে সাইকোলজি, ল। কারণ আগামী দিনের এই পেশার বিভিন্ন চাহিদার মধ্যে থেকে কিন্তু এই ধরনের পড়াশোনাগুলো করা দরকার। আমার মনে হয় যে এটা একটা কঠিন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা শুধুমাত্র আবেগের বশে বা আমার দাদা পড়েছে, আমার মাসি পড়েছে, তার জন্য আমি এই সাবজেক্ট নিয়ে পড়বো বা কেউ আমাকে বলেছেন, এটা এভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যথেষ্ট চুলচেরা বিশ্লেষণের মধ্যে থেকে বোঝা দরকার যে আমি কি নিয়ে পড়াশোনা করলে পরে আগামী দিনের একজন যোগ্যতম কর্মপ্রার্থী হিসাবে নিজেকে পরিগণিত করতে পারবো। একদমই ঠিক, যে কি নিয়ে পড়বো এটাই একটা বড় প্রশ্ন। প্রফেসর, ঠিক করে যদি 2-3 দশক ধরে দেখা যায়, তাহলে দেখা যায় বিশেষত বাঙালি পরিবারে যে মাস্টার ডিগ্রি করেছে, হয়তো সিরিয়াসলি অনার্সটাও করেছে, কিন্তু তারপরেও চাকরিতে ঠিকঠাক প্রতিষ্ঠিত হতে পারেন, এটা কেন হচ্ছে? দীর্ঘ প্রায় 32 বছর আমি যখন রাইস এডুকেশনে পড়াশোনা আরম্ভ করি, তারপরে আমাদের অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে একটা ইউনিভার্সিটি, এর মধ্যে থেকে আমার বারবার মনে হয়েছে শুধু আমরা বিশ্বাস করি না, ভারতবর্ষের সবাই বিশ্বাস করে যে বাঙালি ছেলেমেয়েরা ভীষণ প্রতিভাবান এবং সেই সাথে সাথে তারা ভীষণভাবে পড়াশোনা করে এবং নিজেকে তৈরি করে। কিন্তু যেটা সমস্যা, বাঙালিরা ভীষণভাবে বিশ্লেষণ করে তাদের ক্যারিয়ার ঠিক করে না কিন্তু। আর তার সাথে সাথে একটু নতুন নতুন ভাবনা চিন্তার মধ্যে যে ছক ভাঙা পড়াশোনা, তার থেকে বেরিয়ে এসে কিভাবে নিজেকে তৈরি করা যায়, সেটা একদম বিশ্লেষণ করি না বলেই আমরা প্রতিভাবান হওয়া সত্ত্বেও সারা ভারতবর্ষের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষায় আমরা কিন্তু ব্যর্থ। আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য, সেখানে বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে এবং দক্ষিণ ভারতের অনেক রাজ্য থেকেই ছেলেমেয়েরা এত পড়াশোনায় কিন্তু প্রতিভাবান নয় এবং তারা এত সিরিয়াসলি অনার্স মাস্টার ডিগ্রিও পড়ে না। অনার্স মাস্টার ডিগ্রি পড়তেই হবে, কিন্তু কোন বিষয়বস্তুর সাথে পড়লে পরে আগামী দশকের মধ্যে আমার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই ইন্ডাস্ট্রির সাথে বা সেই পড়াশোনার সাথে নিজেকে যুক্ত করতে পারবো, এই অ্যানালাইসিসটার অভাব ছিল বলেই আমরা দেখতে পাই যে গত 20 বছর বা 30 বছর ধরে গতানুগতিক যে সমস্ত ইউনিভার্সিটি অনেক দিন ধরে ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, সেখান থেকে ডিগ্রি আমরা অনেকেই পেয়েছি, কিন্তু সেইভাবে নিজেকে কর্মক্ষম তৈরি করতে পারিনি। এটা কিন্তু আমাদের ব্যর্থতা এবং এটাই হচ্ছে বিশ্লেষণের এখন সঠিক সময়। আমরা 10 বছর যদি একটু পিছিয়ে যাই, একটু সার্ভে করে দেখি, 10 বছরে যারা কর্মপ্রার্থী তাদের যে কোয়ালিফিকেশন, তাতে অনেকটা আপ ডাউন এসছে। এই বিষয়ে আপনার কি মতামত? নিশ্চয়ই এটা বোঝা যায় যে দেশ যখন স্বাধীন হলো, তারপরে ইংরেজরা যখন চলে গেলেন বা ব্রিটিশরা যখন চলে গেলেন, আমাদের যে আইআইটি গুলো তৈরি হলেন, বিধানচন্দ্র রায় এবং জওহরলাল নেহরু যে পলিসি নিয়েছিলেন যে টেকনোলজির দিকে শিক্ষিত সেই বাঙালিদের তৈরি করতে হবে বা ভারতবাসীদের তৈরি করতে হবে, যাতে আমরা রাজ্য চালাতে পারি। এবং সেই সময়টায় ভীষণভাবে ক্লারিক্যাল বা সরকারি চাকরির উপর নির্ভর করেই অনার্স মাস্টার ডিগ্রি আমরা সবাই পড়াশোনা করতাম। কিন্তু 30 বছর এটা যাওয়ার পর আমরা দেখলাম যে হঠাৎ করে টেকনোক্র্যাট
বা আমরা দেখলাম যে কম্পিউটার সায়েন্স এবং বিভিন্ন টেকনোলজির একটা ভালো সময় আসলো কিন্তু, এবং সেই স্বর্ণযুগ আমাদের প্রায় গত 30 বছরের মধ্যে ভারতকে সারা বিশ্বের দরবারে একটা শক্তিশালী দেশ তৈরি করতে সাহায্য করলো কিন্তু। অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হলো এবং অনেক লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পড়াশোনা করলেন, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এত ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল বলেই, এত ছেলেমেয়েরা পড়াশোনা করেছিল বলেই আমরা আইটির ক্ষেত্রে একটা শক্তিশালী দেশ হিসাবে কিন্তু নিজেদের পরিগণিত করতে পারলাম। এবং 30 বছর সেই স্বর্ণযুগ চলে যাওয়ার পর আমরা হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি যে সার্ভিস ইন্ডাস্ট্রির অনেক কাজগুলোই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সেগুলোকে আমরা সাবস্টিটিউট করছি। সেখানে হয়তো এই তথাকথিত যে সার্ভিস ইন্ডাস্ট্রি, সেখানে হয়তো কাজের ক্ষেত্রে সংখ্যা কমবে, কিন্তু জানবেন যে নতুন নতুন টেকনোলজি, বিগ ডেটা, তারপরে হচ্ছে ক্লাউড, এছাড়াও যে নতুন নতুন যে পেশাগুলো আসছে বা কোর্সগুলো আসছে, সেগুলো করলে পরে কিন্তু আমাদের আরো বেশি কর্মপ্রার্থী হবার সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। এবং এই যে 3 দশক ধরে এই যে তিনটে যে ওঠাপড়া, প্রথমে হচ্ছে কেন্দ্রীয় সরকারে চাকরি পাওয়ার জন্য বা রাজ্য সরকারে চাকরি পাওয়ার জন্য একেবারেই হচ্ছে ক্লার্ক তৈরি করার একটা পড়াশোনা আমরা করেছি, এবং পরবর্তী সময়ে ঝা চকচকে আইটি যে ফার্মগুলো আসলো, সেখানে আমরা 20 বছর চাকরি করলাম। এবার আবার সেই চাকরিগুলো যে সাবস্টিটিউশন হচ্ছে, কিভাবে হবে এবং কিভাবে নিজেকে তৈরি করতে হবে, এটা আমাদের প্রমাণ করে যে শুধুমাত্র ডিগ্রি থাকলে চলবে না। নতুন নতুন পেশার সাথে, নতুন নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য যে স্কিলটা দরকার, এই স্কিলটা কিন্তু শুধু হাতের স্কিল নয়, এই স্কিলটা হচ্ছে মাইন্ডের স্কিল। নিজেকে অ্যাডাপ্ট করার জন্য যে শিক্ষা দরকার, সেই শিক্ষাটা কোন ডিগ্রির মধ্যে দিয়ে, কোন ইউনিভার্সিটি, কোন প্রতিষ্ঠান ভাবছে, তারা কিন্তু সেটার উপর নির্ভর করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং আমি এই প্রসঙ্গে বলবো যে সত্যি 10 বছরের মধ্যে আবার আমরা নতুন একটা অংশ দেখতে পাবো বা এরিয়া দেখতে পাবো, যেখানে ছেলেমেয়েরা নিজেদেরকে সেভাবে তৈরি করলে পারে আবার নতুন নতুন জগতে তারা পৌঁছবে। প্রফেসর, এবার একটু ইউনিভার্সিটির কথায় আসি। 4টে বছর পূর্ব ভারতে অ্যাডামাস ইউনিভার্সিটির ইয়াং জেনারেশন কাছে যতটা গ্রহণযোগ্যতা, মাত্র 4 বছরে এই জায়গাটা কি করে হলো? না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে 4 বছরের মধ্যে পূর্ব ভারতে অ্যাডামাস ইউনিভার্সিটি একটা বিশিষ্ট স্থান অর্জন করেছে। কারণ আমরা দেখি যে ভারতবর্ষে প্রায় 80% ইউনিভার্সিটি শুধুমাত্র টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং কলেজের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় তৈরি করার চেষ্টা করেছেন। আমরাই একমাত্র ইউনিভার্সিটি, আমরা বুঝতে পেরেছিলাম যে এই দশকের পড়াশোনার মধ্যে ভীষণভাবে সাবজেক্ট এবং বিভিন্ন রকম যে সাবজেক্ট রয়েছে এবং বিভিন্ন যে স্কুল রয়েছে, তার মধ্যে একটা ক্রস ভেন্টিলেশন দরকার, যেখানে সাবজেক্টের কোনো রেস্ট্রিকশন থাকবে না। অর্থাৎ আমরা বলতে চাইছি যে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের বাবা মারা বা কিছু ছেলেমেয়েরা ভাবতেন যে 3টে সাবজেক্টের উপরই পড়াশোনা করা দরকার, হয় আমি সায়েন্স নিয়ে পড়বো নাকি, আমি কমার্স নিয়ে পড়বো নাকি, বা আমি আর্টস নিয়ে পড়বো নাকি। কিন্তু এখন কিন্তু সেটা ভাবলে চলবে না কিন্তু, কারণ এখন ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েরা ল পড়বে, তার জন্য ইউনিভার্সিটির মধ্যে স্কুল অফ ল থাকা দরকার, মাইনর সাবজেক্ট হিসাবে সেটা নেবে। আবার যারা ল নিয়ে মেজর সাবজেক্ট পড়বে, তারা আবার সিভিল ইঞ্জিনিয়ারিং মাইনর সাবজেক্ট হিসেবে নিয়ে পড়বে, কারণ তারা ল ইয়ার হবেন বটে, কিন্তু সিভিলের ওপর ভীষণভাবে তাদের দক্ষতা থাকবে। আবার কি হচ্ছে, যারা ফার্মাসিউটিক্যাল বা ফার্মাসি নিয়ে পড়বেন, তারা আবার কি হচ্ছে ল কলেজের যে বিষয়বস্তু তারা নেবে, সেটা কি হচ্ছে মাইনর সাবজেক্ট হিসাবে নেবেন, যাতে কি হচ্ছে সে ফার্মাসিউটিক্যাল ল ইয়ার হতে পারে। আবার যিনি ম্যাসকম নিয়ে পড়বেন, মিডিয়া সায়েন্স নিয়ে পড়বেন, সে আবার লটাও পড়বেন। এতে কি হচ্ছে মিডিয়া সায়েন্সের যে লটা রয়েছে, সেই লটা সম্বন্ধে তাকে জানতে হবে। ঠিক সেই রকম ভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়বেন, তারা কিন্তু আবার স্কুল অফ ডিজাইনও কিন্তু একটা মাইনর সাবজেক্ট হিসাবে নেবে, কারণ মেকানিক্যালের সাথে এখন কিন্তু ডিজাইনের ভীষণ সম্বন্ধ হয়েছে, আর্টের সাথে এখন ভীষণভাবে টেকনোলজির একটা মেলবন্ধন হচ্ছে। তাহলে এই যে ধরনের পড়াশোনাগুলো একমাত্র অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা প্রথম দিন থেকে ভীষণভাবে লক্ষ্য রেখে তৈরি করেছি কিন্তু, এবং এটার ফলেই দেখা যায় যে 4 বছরের মধ্যে এই মুহূর্তে পূর্ব ভারতের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বা ইউনিভার্সিটি হিসেবে আমরা নিজেদের গড়ে তুলতে পেরেছি। প্রফেসর, যখন ছাত্রছাত্রী বা বাবা মায়েরা নিজেদের মধ্যে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে ভর্তি করব, সেখানে একটা প্রশ্ন জাগে যে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়, কমপ্লিট ইউনিভার্সিটি, সেক্ষেত্রে অ্যাডামাস ইউনিভার্সিটির ভূমিকাটা ঠিক কতটা? নিশ্চয়ই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে অ্যাডামাস ইউনিভার্সিটি বা অ্যাডামাস ইউনিভার্সিটির যে ক্যাম্পাসে গেলে পরে গার্জিয়ানরা বা ছেলেমেয়েরা বুঝতে পারে যে এটা একটা সত্যি ইউনিভার্সিটির কি হচ্ছে একটা পরিবেশ। কিন্তু আমরা প্রথমেই আমরা বুঝতে চাই যে কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে কি পার্থক্য। কলেজ মানে কি সকাল 9:30টায় ক্লাস আরম্ভ হবে, 4:30 পরে কিন্তু কলেজের দরজা বন্ধ হয়ে যাবে। ইউনিভার্সিটি মানে হচ্ছে 24x7 আওয়ার্স পড়াশোনা চলবে, এবং সেটা ক্লাস 12-এর পর থেকেই ওই পরিবেশে যদি না পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু এই যে গবেষণা করার যে মানসিকতা, যে মাইন্ড, সেটা তৈরি হবে না। আমরা এতদিন শুধুমাত্র শুনে এসেছি যে ব্যাঙ্গালোর বা দিল্লিতে রাত্রি 12টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে, 2টো পর্যন্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে, রাত্রি 11টায় ক্লাস
আরম্ভ হয় বা রাত্রে 11টায় প্রফেসররা ক্লাস নিচ্ছে, আমরা কিন্তু এই অ্যাডামাস ইউনিভার্সিটিতে এটা আমরা চেষ্টা করেছি যে রেসিডেন্সিয়াল করতে। ছাত্রছাত্রীরা যদিও কিছুটা রেসিডেন্সিয়াল এবং কিছুটা বাড়ি থেকে এসে ক্লাস করেন, কিন্তু আমাদের প্রফেসররা এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের 100%ই কিন্তু একেবারে ওই রেসিডেন্সিয়াল অর্থাৎ একেসিতে থেকে পড়াশোনা করে। তার ফলে আমাদের যেটা সুবিধা হয়, রাত্রি 10:30টায় ক্লাস হয়, রাত্রি 7:30টায় ক্লাস হয়, এই যে একটা এনভায়রনমেন্ট। আর সঙ্গে সঙ্গে যখনই ফার্মাসিউটিক্যাল ক্লাসে যায়, দেখা যায় স্কুল অফ ফার্মাসিউটিক্যাল বলে একটা বিল্ডিং রয়েছে, আবার পাশে দাঁড়িয়ে রয়েছে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস। তাহলে ছেলেমেয়েদের মানে স্বভাবতই উৎসাহ আসে, যেহেতু একটু ল কলেজে যাই, তো দেখি ল ক্লাসে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে লয়ের সাথে ফার্মাসিটি কি সম্পর্ক রয়েছে। স্কুল অফ ম্যানেজমেন্ট, সেটা একটা আলাদা বিল্ডিং। ছেলেমেয়েদের মনে হতে পারে যে আমি বড় হবার পর আমি এন্টারপ্রেনার্স হবো, দেখি তো ম্যানেজমেন্টে কি ধরনের ক্লাস হয় সেটাকে একটু দেখা দরকার। যারা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ে তারা হয়তো ভাবতে পারে আমি একটু ম্যাথস কমে যাই, তো দেখি যে কি মিডিয়া সায়েন্সের সাথে সায়েন্সের কি রিলেশন রয়েছে। এই যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটা পূর্ব ভারতে একমাত্র কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি তৈরি করতে পেরেছেন, এবং তার ফলে এই যে বিভিন্ন সাবজেক্টের মধ্যে একটা ক্রস ভেন্টিলেশন, যা আগামী দিনে আমরা বারবার বলছি যে নতুন নতুন বিষয়বস্তু আসবে, নতুন নতুন কর্মক্ষেত্রের জায়গা আসবে, কিন্তু সেই জায়গাটায় মাইন্ড সেটআপ বা মাইন্ডের জন্য যে স্কিলটা দরকার, এটা একমাত্র এই ক্রস ভেন্টিলেশন যদি সম্ভব হয় বিভিন্ন স্ট্রিমের মধ্যে, সাবজেক্টের মধ্যে, তাহলেই কিন্তু সম্ভব। আর সেইখানে আমার মনে হয় একটা সার্থক রূপায়ণ হচ্ছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। প্রফেসর, যেটা বলছিলাম যে শুরুর দিকেই এইচএস শেষ হচ্ছে, সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের অনেকগুলো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে মাথার মধ্যে কি কি শর্ত রাখা উচিত? আমি এই প্রসঙ্গে বলবো যে এই মুহূর্তে উচ্চ শিক্ষায় দেখা যায় দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কারণ আগে আমরা বুঝতাম যে সার্ভিস ওরিয়েন্টেড যে পড়াশোনাটা শুধুমাত্র ক্লাস 10 পাস করার পরেই ঢুকে যেতে হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্সপার্ট লেভেলে দুটো ভাগে পড়াশোনাটা, একটা হচ্ছে একাডেমিক, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়ে পড়াশোনা করবেন, হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করবেন, তাদের লক্ষ্য হওয়া উচিত হচ্ছে আমি একাডেমিশিয়ান হব, এবং সঙ্গে সঙ্গে যদি আমার বেসিক সাবজেক্টগুলো খুব ভালো পড়া থাকে, যে ধরনের ট্রান্সফরমেশনই হোক না কেন জবের, সেখানে কিন্তু আমি নিজেকে ফিট করতে পারবো। আমি যদি আজকে বলি যে গুগলের কথা, আমি যদি আজকে সার্চ ইঞ্জিনের কথা বলি, দেখা যায় গুগলে এবং ফেসবুকে প্রায় 30% ছেলে মেয়ে যারা চাকরি করছেন তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, তারা কিন্তু ইংলিশ থেকে এসছেন, কিন্তু তারা কন্টেন্ট রাইটার এবং ভীষণ ভালো স্যালারি পান। কিন্তু তার মানে আমার যদি বেসিক সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি, আমার ট্রান্সফরমেশন অফ এরিয়া যত কিছু চেঞ্জ হোক না কেন, আমি ঠিক নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবো। এটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমি সার্ভিস ওরিয়েন্টেড পড়াশোনা করব, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারি, আমি মেডিকেলের বিভিন্ন রকম যে কোর্স রয়েছে সেগুলো পড়তে পারি, আমি ট্যুরিজম পড়তে পারি। সেটা পড়লে পরে হয়তো আমার একটা স্পেসিফিক চাকরিটা সহজে পাওয়া যাবে। কিন্তু আমাদের ভাবতে হবে, কারণ আজকের যে জেনারেশন, তারা থার্ড জেনারেশন, থার্ড লার্নার জেনারেশন, তাদের কিন্তু থাকার কোনো জায়গার অভাব নেই, তাদের বাবা মারাও কিন্তু খাবার দাবারের অভাব রাখেননি, এবং আমরা ডিগ্রিও পাচ্ছি, আমাদের কাছে মোবাইল রয়েছে। তাহলে আমি কেন সেই পড়াশোনাটা করব না যা আমার একাডেমিক ক্যারিয়ার হিসাবে, যেখানে আমার একেবারে নিশ্চিত পেশা শিক্ষায় শিক্ষিত করতে পারবো। কারণ আজকে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ি অথবা যদি মিডিয়া সায়েন্স নিশ্চয়ই পড়বো, সেখানে আমার একটা অ্যাবজর্পশনের জায়গা রয়েছে, কিন্তু যদি হঠাৎ করে তার চেঞ্জ হয় তখন কিন্তু আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারবো না। তাই যাদের চাকরি নিশ্চয়ই দরকার আছে তারা কি হচ্ছে আমরা সেই ধরনের কোর্স পড়াশোনা করব। কিন্তু যারা একাডেমিশিয়ান, যারা হচ্ছে ক্লাস 10-এ 80% উপর মার্কস পেয়েছেন, যারা ক্লাস 12-এ 80% উপর মার্কস পেয়েছেন, তাদের কিন্তু ভাবা দরকার যে বেসিক সাবজেক্ট পড়াশোনা করলে পরে তারপরে ট্রান্সফর্ম হতে গেলে পরে কিন্তু সে টেকনোলজিতে যেতে পারে, সে মাস কমে যেতে পারে, সে ভালো রাইটার হতে পারে, সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। তাই ছেলেমেয়েদের বুঝতে হবে, বাবা মাকেও বুঝতে হবে যে কোন ধরনের পড়াশোনাটা করলে পরে, যেমন আমাদের ডে অ্যাট একেসি বলে একটা প্রোগ্রাম হয় অ্যাডামাস ইউনিভার্সিটিতে, এবং পত্রপত্রিকায় আমাদের ওয়েবসাইটে তার অ্যাড্রেস দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা ভীষণভাবে কিন্তু যারা ডিন রয়েছেন, কারণ প্রায় 8টা স্কুল রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটির আন্ডারে, এবং এত ডিন, এত হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে 26 জন হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছে, 68টা কোর্স আমরা আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার ডিগ্রিতে পড়াই, সঙ্গে পিএইচডি। তাহলে এই যে বিভিন্ন জায়গার থেকে যে পড়াশোনাটা করা দরকার, তার অ্যাঙ্গেলটা আমরা অ্যানালাইসিস করি হচ্ছে ডে অ্যাট একেসিতে। তাই এই ধরনের প্রোগ্রামে শুধু অ্যাডামাস ইউনিভার্সিটি নয়, যে কোনো ইউনিভার্সিটিতে যখন হয় তখন গার্জিয়ান এবং স্টুডেন্টের কিন্তু অংশগ্রহণ করা দরকার। তাহলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন কোন ভাবনা রেখে আমি আমার পড়াশোনাটা ঠিক করবো বা সাবজেক্টটা বিষয়বস্তু ঠিক করবো। প্রফেসর, যদি আমরা একটু নজর রাখি যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে কিন্তু এই মুহূর্তে রাজ্যের সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে, এটার মূলত কারণটা কি?
না, মূলত কারণ হচ্ছে ওই যে আমরা বলবো যে এত রকমের সাবজেক্টের ভ্যারাইটি রয়েছে এবং ছেলেমেয়েরা যেভাবে এনজয় করে, প্রায় 100 একর জমির ওপর অ্যাডামাস ইউনিভার্সিটি মানে ডিগ্রির জন্য নয়, কিন্তু ইউনিভার্সিটিতে খেলাধুলার ব্যবস্থা থাকবে, ইউনিভার্সিটি কালচারাল ব্যবস্থা ভালো থাকবে, সেখানে নাচ গান হবে, সেখানে নাটক হবে, সেখানে ক্রিকেট টুর্নামেন্ট হবে, ফুটবল টুর্নামেন্ট হবে, সেখানে ভালো ফুড কোর্ট থাকবে যেখানে খাওয়া দাওয়া করবে। আবার ওরা লাইব্রেরিতেও কিছু রাত্রি 12টা পর্যন্ত কাটাবে, প্রজেক্টের কাজ করবে রাত্রি 2টো পর্যন্ত, আবার পরের দিন সকাল 8টা থেকে ক্লাস আরম্ভ হবে। এই যে এনভায়রনমেন্টটা আমরা খুব ভালোভাবে ডেভেলপ করতে পেরেছি বলে আজকে কিন্তু ডেস্টিনেশন হচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় ইউনিভার্সিটি এই মুহূর্তে আমরা বলতে পারি। একদমই। আর এই সময় দাঁড়িয়ে অভিভাবকরা অনেকটা আগে থেকে কি পড়া উচিত ছাত্রছাত্রীদের সেই বিষয়ে ভাবতে শুরু করে দেয়। সেখানে 18 বছর বয়সে দাঁড়িয়ে ডিগ্রির পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া উচিত সেই বিষয়ে কি ভাবনা, মানে অভিভাবকরা কি ভাবতে পারে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা ইউনিক চিন্তা ভাবনা। ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটি এই ভাবনাটা ভাবতে পারেননি। কারণ সবাই জানেন যে রাইস এডুকেশন যখন আমি স্টার্ট করি 1985-এ, পূর্ব ভারতে আমরা প্রথম বুঝতে পেরেছিলাম যে ডিগ্রির সাথে সাথে কিভাবে নিজেকে কোন স্কিল অর্জন করলে পরে ব্যুরোক্রেট হওয়া যায়, আইএস হওয়া যায়, ডব্লিউবিসিএস হওয়া যায়, ভালো চার্টার্ড হওয়া যায়, তারপরে বিভিন্ন রকমের কোর্স করলে পরে কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন পাওয়া যায়, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। এবং সাধারণত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, বাঙালি ছেলেমেয়েরা 22 বছর বা 23 বছর পর্যন্ত যখন আন্ডার গ্রাজুয়েট করে বা মাস্টার ডিগ্রি পড়ে তারপরে তারা সেটা ভাবতে আরম্ভ করে। কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটি 18 বছর বয়স থেকেই কিন্তু আমরা এটা ছেলেমেয়েদের ভাবতে আরম্ভ করিয়েছি যে না, তুমি শুধুমাত্র ডিগ্রির জন্য পড়াশোনা করবে না, কারণ 16-17 ঘন্টা যদি পড়াশোনা করতে হয় তাহলে স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ ভারতবর্ষের প্রথম একজন ডিনের নেতৃত্বে, অবশ্যই কিছু সেই দায়িত্বে আমিও রয়েছি, এরকম একটা স্কুল আমরা তৈরি করি যেখানে প্রায় 27টা বিভিন্ন প্রফেশনাল কোর্স করানো হয়, যার সাথে সাথে সে ডিগ্রিও পাবে, আবার পরবর্তী সময় যখন অল ইন্ডিয়া পরীক্ষাগুলোতে বসবে সে ভালো রেজাল্ট করবে, সঙ্গে সঙ্গে তার যখন বায়োডেটা বা তার ডিটেলসটা লিখবে সেখানেও কিন্তু সেটা অনেক বেশি তার কোয়ালিফিকেশন অ্যাড করবে। এটা কিন্তু আমরা 18 বছর বয়স থেকে মাথায় ঢুকিয়ে দিতে চাই যে তুমি কি হতে চাও, কোন পরীক্ষায় বসবে, এবং সেই পরীক্ষায় বসা অনুসারে যদি তুমি সাবজেক্ট সিলেক্ট করতে পারো তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে। মানে সেক্ষেত্রে অ্যাডামাস ইউনিভার্সিটি কিন্তু অনেকটাই পাশে আছে আপনাদের। আর একটি বিষয় দর্শকদের জন্য জানিয়ে রাখা ভালো প্রফেসর, যে 200 জনেরও বেশি প্রফেসর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়তে এসছে। এটা ঠিক কি কারণে? না, আমরা প্রথম দিন থেকে ভেবেছি যে অ্যাডামাস ইউনিভার্সিটিকে আমরা একটা ন্যাশনাল রূপ দিতে চাই এবং সেখানে আমরা খুব চেষ্টা করি প্রায় 40% প্রফেসর যাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসে, আমাদের পড়াতে এসছেন, সিম্বায়াসিস থেকে পড়াতে এসছেন, আমাদের বিভিন্ন ভালো ভালো কিট থেকে পড়াতে এসছেন, তারপরে এসছেন অ্যামিটি দিল্লি থেকে পড়াতে এসছেন, বম্বে থেকে পড়াতে এসছেন, এবং ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ল ইউনিভার্সিটি থেকে পড়াতে এসছেন, ব্যাঙ্গালোর ল ইউনিভার্সিটি থেকে পড়াতে এসছেন। এটা আমাদের প্রথম দিন থেকেই লক্ষ্য রাখা হয়েছিল যে ন্যাশনালি যদি আমরা ভালো করতে চাই তাহলে কিন্তু ন্যাশনাল প্রফেসরদের অ্যাডামাস ইউনিভার্সিটিতে আনতে হবে। এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে 200 জন প্রফেসরের মধ্যে প্রায় 80% হচ্ছে ডক্টরেট, এবং টেকনোলজির ক্ষেত্রেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রফেসররা পড়াচ্ছেন না, কিন্তু বিখ্যাত সমস্ত টেকনোলজি, বিশেষ করে আমাদের অ্যাডামাস ইউনিভার্সিটির ভীষণ একটা ইউএসপি হচ্ছে প্রায় 20% প্রফেসর যারা আইআইটি ছিলেন, যারা আইআইটি এক্স ডিরেক্টর ছিলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, কম্পিউটারে ভীষণ নাম করেছেন, তারা কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটিতে পড়াতে এসছেন। এবং এই 200 জন প্রফেসর প্রায় 1:15, মানে স্টুডেন্ট এবং প্রফেসরদের রেশিও প্রায় 1:15। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ইউনিভার্সিটিতে এই ধরনের রেশিওতে প্রফেসর বা স্টুডেন্ট নেই। কিন্তু এটা কিন্তু বেশ অন্যরকম বিষয় যে 200 জনেরও বেশি প্রফেসর এখানে পড়াতে আসেন। এবার যদি একটু ছাত্রছাত্রীদের দিকে নজর রাখি তাহলে এশিয়ার বিভিন্ন দেশ থেকে 5টি দেশ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসছে। অন্যদিকে দেশের তো 17 জায়গা থেকে আসছেই। এর কারণটা কি? অ্যাডামাস ইউনিভার্সিটি থেকেই থেকে কেন পড়তে আসছে, মানে অন্যান্য জায়গা থেকে আসছে কেন? এটা কেন? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সারা ভারতবর্ষের লোকেরা বিশ্বাস করে যে বাঙালিরা ভীষণ ভালো কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস পড়াতে পারে, স্ট্যাটিস্টিক্স ভীষণ ভালো পড়াতে পারে, হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজ ভীষণ পড়াতে পারে। যেটা একটু অসুবিধা ছিল সেটা হচ্ছে আমাদের রাজ্যের এনভায়রনমেন্ট। কিন্তু গত 7-8 বছরে রাজ্যের যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, যে কম্পিটিটিভনেস তৈরি হয়েছে, সেটা কিন্তু অন্য রাজ্যের ছেলেমেয়েদের ভীষণভাবে এখানে আসতে আমাদের কিন্তু সাহায্য করেছে। এবং সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা যখন বুঝতে পারছে মহারাষ্ট্র থেকে পড়তে আসছে, কেরল থেকে পড়তে আসছে, উড়িষ্যা থেকে পড়তে আসছে, বিহার, ছত্তিশগড় থেকে পড়তে আসছেন, ওনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু সত্যি পড়াশোনার পক্ষে তাদের ভীষণ সহায়ক। সেই জন্য ভারতবর্ষের প্রায় 17টি রাজ্য থেকে ছেলেমেয়েরা
পড়তে এসেছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভীষণভাবে বর্ধমান, মিদনাপুর, পুরুলিয়া, তারপরে শিলিগুড়ি, দার্জিলিং থেকেও ছেলেমেয়েরা কিন্তু এখানে পড়তে আসছে। অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট যদি ভালোভাবে তৈরি করা যায়, তাহলে এতদিন আমরা শুধু শুনে এসেছি যে পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা বাইরে পড়তে যাচ্ছে। তাই এবার যদি আমরা শুনি বা আমরা যদি দেখাতে পারি যে ব্যাঙ্গালোর থেকেও ছেলেমেয়েরা এখানে পড়তে আসছে, তখন নিশ্চয়ই আমাদের রাজ্যের যে অভিভাবকরা বা স্টুডেন্টরা আছে তারাও কনফিডেন্স পাবে এবং তারাও কিন্তু অ্যাডামাস ইউনিভার্সিটির মতো বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। প্রফেসর, একটা জিনিস খেয়াল করলে আমরা অনেক সময় দেখি যে এখন মানে বেশ কিছু জায়গায় যে গ্রাজুয়েশনের পর মাস্টার ডিগ্রির পর হয়তো নাকি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে, এই ধারণাটা কেন ঠিক থাকে না? সেটা হচ্ছে এটা ভালো লক্ষণ, কিন্তু আমরা অ্যাডামাস ইউনিভার্সিটিতেই দেখতে পাই। কিন্তু এই গত বছরই যেমন প্রায় 52 জন ফরেন লেকচার বা প্রফেসর লেকচার দিতে এসেছেন অ্যাডামাস ইউনিভার্সিটিতে। তা তাদের যখন সেমিনারে দেখে, যখন ফ্রান্সের একটা ইউনিভার্সিটিতে ভীষণ ভালো ডিজাইন পড়ানো হয়, অথবা ইসরায়েলের কোনো একটা ইউনিভার্সিটিতে টেকনোলজি ভালো পড়ানো হয়, অথবা আমেরিকা বা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইটালিতে ভালো পড়ানো হয়, মস্কো ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তখন ছেলেমেয়েদের আস্তে আস্তে একটা স্বপ্ন তৈরি হয় যে আমি আন্ডার গ্রাজুয়েট করার পর মাস্টার ডিগ্রি করার জন্য আমি বিদেশে যাব, অথবা কি হচ্ছে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করার জন্য বিদেশে যাব। এটা কিন্তু আমরা ছেলেমেয়েদের ভীষণভাবে এনকারেজ করি এবং আমরা সিদ্ধান্তও নেওয়া হয়েছে যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে যদি কেউ 6টা সেমিস্টার করে, একটা সেমিস্টার করার জন্য এটাকে বলে ক্রেডিট ট্রান্সফার, আস্তে আস্তে তারা কিন্তু বিদেশে 6 মাস থাকতেই হবে। এটা করা হয় বলেই আমাদের বিশেষ করে অ্যাডামাস ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু ভীষণ বিদেশে যাচ্ছে এবং পড়াশোনার উদ্দেশ্যেই যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ। প্রফেসর, কথা বলতে বলতে সময় তো কমই রয়েছে, একটু যদি কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হবে একটু যদি দর্শকদের বলে দেন। হ্যাঁ, আমি বলবো যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে পরে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গেলে পরে তার এখানে ডিটেলস অ্যাডমিশন রয়েছে এবং সেখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে পরীক্ষা দিতে হবে তার রয়েছে। সেটা আপনারা দেখলে পরে নিশ্চয়ই কিছু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর যদি কোনো অসুবিধা হয়, যে 3টে ফোন নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে একটি ভালো ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। শুধু মুখে নয়, আপনারা আসুন, ডে অ্যাট একেসিতে অংশগ্রহণ করুন, প্রফেসরদের সাথে কথা বলুন, ডিনদের সাথে কথা বলুন, কারণ পরবর্তী প্রায় 3 বছর বা 4 বছর পড়াশোনা করবে। ডক্টরেট মাস্টার ডিগ্রি করলে পরে আরো 8 বছর তারা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে। তাই পরিবেশটা যদি ভালো করে দেখা না যায়, কথা না বলা যায়, তাহলে কনফিডেন্স পাওয়া যাবে না। জেনে নিলেন কিভাবে ভর্তি হওয়ার পদ্ধতি, চটাপট একদম যোগাযোগ করে নিন। তবে আলোচনা আবারও আমরা ফিরে আসবো অন্য একটি এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা।